ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভাতন। ৭৬% নতুন মুখ আর স্পিকারের শূন্য চেয়ার নিয়ে বৃহস্পতিবার যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। প্রথম দিনের এই অধিবেশনকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের সূচনা হিসেবে বর্ণনা করে বর্তমান সংসদকে যুক্তিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই ধারা বজায় রাখতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন নেতৃত্ব, বিপুল সংখ্যক নতুন সদস্য এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে শুরু হওয়া এই সংসদ প্রথম দিন যে সকল ঘটনার সাক্ষী হলো তার মধ্যে অন্যতম রাষ্ট্রপতির ভাষণ। দেশের ইতিহাসে এবারই প্রথম যে রাষ্ট্রপতি শেখ হাসিনার সরকারের সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্বে নিযুক্ত হয়েছেন। ১.৫ বছর পর সংসদ ভাষণে সেই আওয়ামী লীগ সরকারকেই ফ্যাসিস্ট বা স্বৈরাচারী আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপ্রধান ২৪-এর আন্দোলনে অংশ নেয়া সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করায় সংসদের টেবিল চাপড়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির সংসদ সদস্যরা। অন্যদিকে রাষ্ট্রপতিকে জুলাইয়ের গাদ্দার হিসেবে অভিযুক্ত করে অধিবেশন বয়কট করেছেন জামায়াত ইসলামী সহ বিরোধী দলগুলোর নেতারা। এই অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, এই রাষ্ট্রপতি ৫ ও ৬ আগস্ট তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাহলে এখন এই বিরোধিতা কেন, সেই প্রশ্ন তাদের। অতীতের দুই মিত্র যখন সংসদের প্রধান প্রতিপক্ষ, তখন এই সংসদ আসলে কতটা জন আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে? এই সংসদ অতীতের ন্যায় কোনো ব্যক্তির চরিত্র হননের পরিবর্তে থাকবে তো যুক্তিতর্কে মুখর? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এবং আছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাতেন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। জনাব আব্দুল বাতেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘদিন পর আসলে আমরা একটি সত্যিকার অর্থের সংসদ দেখতে যাচ্ছি, সেই প্রত্যাশা পুরো বাংলাদেশ করছে। বিরোধী দল হিসেবেও আসলে একটি শক্তিশালী বিরোধী দল আমরা দেখার প্রত্যাশা করছি। সেই জায়গাটিতে আজকে যখন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন সংসদকে যুক্তিতর্ক আর সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান, সেই জায়গাটিতে নিঃসন্দেহে বিরোধী দলের একটা খুব বড় এবং যৌক্তিক ভূমিকা প্রয়োজন আছে। সেই ভূমিকায় জামায়াতকে আমরা কতখানি সামনে এগিয়ে আসতে দেখব? জি, ধন্যবাদ আপনাকে। এবারের সংসদের যে প্রথম অধিবেশন, এটা বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যে বিগত জুলাই বিপ্লবের আগে যে ১৫ বছর বা ১৭ বছর, এই সময় বাংলাদেশের গণতন্ত্রের চর্চা ছিল না। গণতন্ত্রকে বিভিন্নভাবে নির্বাসিত করা হয়েছিল। শুধু তাই নয়, গণতন্ত্রকামী মানুষের উপরে দলমত নির্বিশেষে বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন, গুম, খুন করা হয়েছে। এই কাহিনী আমরা সকলেই জানি। এরকমই প্রেক্ষাপটে বিগত জুলাই ২৪-এ ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে, এদেশের আপামর জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা যে পরিবর্তনটা পেয়েছিলাম, তারই পরিপ্রেক্ষিতে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। সেই অনুকূল পরিবেশে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে গঠিত ত্রয়োদশ সংসদ, তার প্রথম অধিবেশন আজকে অনুষ্ঠিত হয়েছে। এখানে এই অধিবেশনে সরকারি দল এবং বিরোধী দল উভয়ই অংশগ্রহণ করেছে, সব সদস্যই অংশগ্রহণ করেছে। এবং আমার ব্যক্তিগত, আমি যদিও প্রথম সংসদে নির্বাচিত হয়ে প্রথম গিয়েছি, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমার কাছে ভালো লেগেছে। নানান কারণে আমার কাছে মনে হয়েছে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল সংসদে। সংসদ নেতা যিনি, মানে প্রধানমন্ত্রী, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন সংসদকে কার্যকর করার জন্য। সংসদে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, তিনিও সরকারের সঙ্গে থেকে সংসদকে কার্যকর করার জন্য তিনি তার প্রত্যয় ব্যক্ত করেছেন। সরকারকে বিভিন্নভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন, পরামর্শ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে হ্যাঁ, পাশাপাশি তিনি কথা বলেছেন, সরকার যদি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিরোধী দলের পরামর্শকে গ্রহণ না করে বা উপেক্ষা করে, সেক্ষেত্রে বিরোধী দল হিসাবে
তারা তাদের যেটা প্রয়োজনীয় ভূমিকা জাতীয় স্বার্থে সেটা পালন করবে। আপনি শুরুতে একটি কথা বলছিলেন যে নানান দিক দিয়ে আসলে এবারের সংসদটা আমাদের জন্য বিভিন্নভাবে আসলে খুব গুরুত্বপূর্ণ। ৭৬% নতুন মুখ আমরা দেখতে পেলাম এবারের সংসদে। আপনি নিজেও বলছিলেন যে আপনি প্রথমবার এই সংসদে সংসদ সদস্য হিসেবে গিয়েছেন, অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা সেটি এখন আপনার কাঁধে, সেই দায়িত্ব আপনি গিয়ে আসলে সংসদে সেই জায়গাগুলোতে সেই দায়িত্বটি পালন করবেন। সেই দায়িত্ব পালন করার জন্য আসলে আমরা যেরকম সংসদ দীর্ঘদিন অপেক্ষা করছিলাম যে দেখব, সেটি এখন আমরা দেখব কি? না, আমি তো বললামই যে সংসদে হয়তো ৭৬% নতুন মুখ আছে। তো নতুন মুখ অর্থ তো এই নয় যে তারা রাজনীতিতে অভিজ্ঞ না। তো আমাদের বিগত ১৫-১৭ বছর তো নির্বাচন হয়নি। যদি নির্বাচন হতো হয়তো আমরা অনেক আগেই সংসদে যাওয়ার সুযোগ পেতাম, কিন্তু আমরা তো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম, জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কাজেই এইটা নতুন সদস্য, নতুন এবং প্রবীণের সমন্বয়েই সংসদ গঠিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তো নতুন, উনি তো প্রথমবার সংসদে গেছেন। যিনি বিরোধী দল নেতা তিনি তো প্রথম সংসদে গেছেন। হ্যাঁ, তো কাজেই সংসদ যে এইটা বড় কোনো একটা বাধা হবে না। আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের যেহেতু অতীতের সকলের তিক্ত অভিজ্ঞতা আছে, সরকারি দলেরও তিক্ত অভিজ্ঞতা আছে, বিরোধী দলেরও তিক্ত অভিজ্ঞতা আছে, এবং একসঙ্গেই সকলেই আমরা সাফার করেছি। এই যে অতীতে যে জুলুম নির্যাতন হয়েছে বা ভোগান্তি হয়েছে, সেটা কিন্তু সমানভাবে আমরা সকলেই সাফার করেছি, কেউ কম বা কেউ বেশি, কিন্তু সকলেই সাফার করেছি। কাজে সেই অভিজ্ঞতাকে সামনে রেখে আমরা তো চেষ্টা করব যাতে সংসদটাকে কার্যকর হয়। যদি সংসদ কার্যকর না হয়, তাহলে যে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা যেটা, সেটা হলো যে একটা গণতান্ত্রিক ধারা, স্থায়ী একটা গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হোক, সেটা তো কখনো হবে না। এবং সেখানে নিঃসন্দেহে সরকারি দল এবং বিরোধী দলের যুক্তি থাকবে এবং তর্ক থাকবে, সেটি আসলে সেই যৌক্তিক তর্ক থাকবে, সেই প্রত্যাশাটা আসলে আমরা করতে পারি কিনা। ডক্টর সাবির আহমদ, একটা কথা বলছিলাম আমি শুরুতে, যে একটা সময়ের আসলে অতীতের মিত্ররা ছিলেন জামায়াত ইসলামী এবং বিএনপি, সেই মিত্ররা এখন এই সংসদে প্রধান প্রতিপক্ষের আসনে বসছেন, এবং সেই জায়গাটিতে যখন আমরা যুক্তিতর্কের কথা বলছি এবং দীর্ঘ সময় অর্থাৎ বিগত 16-17 বছর সংসদে তো আসলে আমরা দেখেছি নানানভাবে শুধু চরিত্র হনন করা হয়েছে, এবং কিংবা বিরোধী দলকেও আমরা দেখলাম তারা একটা সময় পর্যন্ত গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত ছিলেন। এই ধারাগুলো থেকে আমরা বেরিয়ে আসবো কিনা? দীর্ঘদিনের এই মিত্ররা যখন বিরোধিতা করছেন, তারা আসলে জনগণের হয়ে সেই যুক্তিতর্কে বিরোধিতা করবেন কিনা? প্রথমে আপনাকে বলতে চাই যে রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলতে কিছু নাই। কখনো বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে মিত্রতা থাকবে, আবার কখনো সেই মিত্রতা থাকবে না। সুতরাং এটা নিয়ে আমাদের এত চিন্তিত হওয়ার কিছু নাই। আমি মনে করি যে 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশে তিনটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমার চোখে ধরা পড়েছে। প্রথমটি হলো যে ইলেকশন তো হয়ে গেল, আমরা মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন আমরা পেয়েছি। কিছু তো বিতর্ক থাকবেই, কিছু ভুল ত্রুটি থাকবে, সেগুলো কিপিং এ সাইড, এটা একটা ভালো নির্বাচন। এবং সেই নির্বাচনের হচ্ছে গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে প্রথম ধাপ। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটা আমার কাছে মনে হয়, যেটা আজকে হলো, যে সংসদ আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করলো। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে। তবে অতীতের সংসদের সাথে যদি এবার কম্পেয়ার করি, হয়তোবা নানান দিকে ভিন্নতা আছে। হ্যাঁ, নানান দিকে ভিন্নতা তো আছেই। কম্প্যারিজনের মধ্যে একটা জায়গায় আমার কাছে মনে হয় অতীতের অভিজ্ঞতাগুলোর দিকে যদি তাকাই, যে সংসদের প্রথম অধিবেশনে কোনো সংসদ এর প্রথম অধিবেশনে কিন্তু ওয়াকআউট হয়নি, এবার হয়ে গেল আর কি। তো সেটার একটা প্রেক্ষাপট, কনটেক্সট আছে। অন্যভাবে যদি আমি আপনাকে এই জায়গাটাতে একটা প্রশ্ন করি, সেটিকেও কি আপনি এক ধরনের গণতান্ত্রিক সৌন্দর্য হিসেবে দেখছেন, যে বিরোধী দল আসলে তারা যা চেয়েছে সেটি তারা করতে পেরেছে প্রথম দিনটিতে? অবশ্যই তারা এটা খুব প্রস্তুতি নিয়েই করেছে, যেটা বোঝা গেল আর কি। কিন্তু এটার সাথে আমি ওয়াকআউট কিন্তু সিদ্ধ, সংসদীয় ধারায় ওয়াকআউট করা যায়, এটা কোনো সমস্যা নেই। 3 নাম্বার আমার কাছে যেটা মনে হয়, যে অনেক দিন পর বাংলাদেশের সংসদে একটা শক্তিশালী বিরোধী দল আসলো, এবং যে বিরোধী দলের কাছ থেকে আমরা অনেক কনস্ট্রাকটিভ বক্তব্য শুনছি। যে কথাটি তারা বলছেন, যে তারা এই সংসদে একটা শ্যাডো যে সরকারের ফর্মুলাতে কাজ করবেন। আমি মনে করি যে এটা অত্যন্ত ইতিবাচক বক্তব্য, এবং এটা নিয়ে যদি তারা সিরিয়াস হন এবং সিরিয়াসলি যদি এটাকে তারা অপারেট করতে করেন, তাহলে আমার ধারণা বাংলাদেশের গণতন্ত্রায়নের পথে তারা একটা বড় ধরনের অবদান রেখে যাবেন বলে আমি মনে করি।
আমি এই তিনটা কথা বললাম এবং মানে আমাদের সংসদকে আপনি সংসদের কার্যকারিতার কথা বলছিলেন। সংসদের কার্যকারিতা করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আশা করি এই সংসদ বিবেচনায় নেবে। সেটা যদি ডক্টর সাবির আহমেদ, একটা দীর্ঘ সময় আসলে আমরা দেখেছি সংসদে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা হয়েছে। আপনি যেটি বলছিলেন যে এবার হয়তো আমরা সত্যিকার অর্থে একটি বিরোধী রাজনৈতিক দল পেয়েছি সংসদে, সেই জায়গাটিতে আমি একটু প্রশ্নটা করতে চাই। যে যুক্তিতর্কের কথা আমরা বলছি, কিংবা মাননীয় প্রধানমন্ত্রীও আজকে যে যুক্তিতর্কের কথা তুলেছেন, সেই যৌক্তিক তর্কটা এবারে আমরা সংসদে দেখতে পাবো কিনা? আশা তো করি, কারণ প্রত্যেকেই তারা যে কথাটা বলছেন যে তারা কোনো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে ঊর্ধ্বে উঠে তারা জাতীয় স্বার্থকে বিবেচনায় নেবেন। আপনি যখন কোনো আলাপ আলোচনায় আপনার স্ট্যান্ড পয়েন্টটা যদি সবসময় আপনার দল কেন্দ্রিক থাকে বা কোনো ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক থাকে, তখন কিন্তু ওই যুক্তিতর্কগুলো জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করে। সুতরাং আমি আশা করি যে এবার যে তরুণ সংসদরা এসছেন তারাও এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন এবং তারাও যুক্তিতর্কে নিজেরা অংশগ্রহণ করবেন, তারাও নিজেরা শেখার চেষ্টা করবেন, নিজেরা অন্যের কাছ থেকে শিখবেন, নিজেরাও শিখবেন, করে তারা এই সংসদকে একটা প্রাণবন্ত সংসদে পরিণত। সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। ওয়াদুদ ভাইয়া, যেই প্রাণবন্ত সংসদের কথা ডক্টর সাবির আহমেদ বলেছেন, কিংবা এর আগে কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন বলেছেন, এই প্রথম দিনের অধিবেশনের মধ্য দিয়ে আসলে আমরা যেই দীর্ঘদিনের আমাদের যে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ধারার প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার সূচনাটি ঘটলো। নিঃসন্দেহে সেটি আমাদের আজকে বলার সুযোগটি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যখন বলছিলেন যে এই সংসদ জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, সেই কেন্দ্রবিন্দুটা আমরা আসলে এবারের এই সংসদে দেখতে পাবো কিনা, জনগণের সমস্যাগুলো সমাধান হবে কিনা এই সংসদে? হ্যাঁ, আমরা আশা করছি, যেহেতু বহুদিন পরে একটি মৌলিক গণতন্ত্র ধারণ করে একটা গণতন্ত্রের উত্তরণ ঘটে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট এসেছে, এবং সেই পার্লামেন্টের প্রথম দিনেই বুঝে গেছে যে এই পার্লামেন্ট গণমানুষের এবং জাতির আশা আকাঙ্ক্ষার জায়গায় পরিণত হবে। একটু একটু যে নড়চড় হবে না তা না, তারপরে আমরা আশা করি এটা প্রাণবন্ত এবং কার্যকরী সংসদ হবে। যেমন আজকে দীর্ঘ লম্বা সময় অনেকগুলো কাজ হয়েছে, একদিনে অনেক কাজ হয়েছে, যেটা অতীতের অনেক অধিবেশন। আমি তো 3 বারের সংসদ সদস্য, আমার দেখা আছে, দেখেছি, অভিজ্ঞতা আছে, বা অভিজ্ঞতার কথা বলবো না, দেখা আছে, কিন্তু একদিনে এত কার্যকরী ব্যবস্থা কোনো পার্লামেন্ট নিতে পারে নাই। একদিনে, ওয়ান ডে সেটা নিয়েছে। তার উপরে সরকারি দলের যে আচরণ হওয়া দরকার, সেখান থেকে বিএনপি সেটা দেখিয়ে দিয়েছে যে আমরা পরিবর্তন চাই, পরিবর্তিত দেশ চাই, সুন্দর নিউ কালচারের সংসদ চাই, এবং বিনয়ের সংসদ চাই, ভদ্রতার সংসদ চাই। এটা কিন্তু প্রথম ক্রেডিটটা কিন্তু আপনি সরকার দলকে দিতে হবে। সেই হিসাবে আমরা উভয় দলই আজকে ভালো করেছে। ওয়াদুদ ভাই, একটা লম্বা সময় পর্যন্ত আমরা দেখেছি সংসদে, বিশেষ করে যদি আমি বিগত যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই দিকে তাকাই, যারা আসলে বিরোধী দলের সংসদ সদস্য ছিলেন তাদের প্রতি সেই ন্যায্যতাটা আসলে আমরা দিতে দেখিনি। এবারের সংসদে শুধু আসলে সরকারি দলের সংসদ সদস্যরাই কি সবকিছু আগে অগ্রাধিকার পাবেন, নাকি বিরোধীদেরকেও আমরা সেই অগ্রাধিকার দিতে দেখবো? বিধিগতভাবে যে যা পাওয়ার সেটাই পাবে, এটা বিএনপির কমিটমেন্ট আছে, তারেক রহমানের সিদ্ধান্ত আছে। বিধিগতভাবে সবই পাবে, তবে প্রথম দিন হিসেবে ওয়াকআউটটা না হলেও চলতো, আরও সুন্দর হতো। যেমন ওয়াকআউট করলে ওটা বিধিগতভাবে ওয়াকআউট জায়েজ, সুন্দর ছিল, কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার করতে পারেন, ওয়াকআউট মেনে নেওয়া যায়, কিন্তু প্রথম দিন তো, সেই হিসাবে বলছি। তারপরে ওয়াকআউটের আগে যে কাজটা হয়েছে, যা প্ল্যাকার্ড নিয়ে, যে ফ্লেকার্ড আগের থেকে ফ্লেকার্ড ছাপা নিয়ে একটা বডি ল্যাঙ্গুয়েজ, যে রাজপথের মতো করে সংসদের মধ্যে যে একটা হই হুল্লোড় স্লোগান, রাজপথের মতো, যেটা রাজপথে হয়, ফুটপাতে হয়, সেই জিনিসটা করাটা একটু দৃষ্টিকটু হয়েছে। আর এটাকে বাদ দিলে বাকি সব সুন্দর, সহনশীল। যেমন অতীতের পার্লামেন্টগুলোতে অশালীন শব্দ, কটাক্ষ,
যেমন শেখ হাসিনা বলতো 400 টাকা বেতনের জিয়াউর রহমান, 400 টাকা বেতনের কর্মচারী, 400 টাকার মেজর, 400 টাকার মেজর। যেমন বলতো খালেদা জিয়াকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করতো বা বিরোধী দলকে বলতো। এটা কিন্তু আজকে প্রথম দিনও কিন্তু সরকারি দল বিরোধী দল প্রমাণ করেছে এবং আশাবাদ ব্যক্ত করেছে যে ভবিষ্যতেও এরকম অশালীন শব্দ, বক্তব্য, শব্দচয়ন হবে না। অর্থাৎ এই যে আসলে কোনো ব্যক্তি চরিত্র হননের জন্য আমরা সংসদকে ব্যবহার করতে Right. দেখেছি, সংসদ সেই তার জায়গাটি ব্যক্তি থেকে আমাদের চরিত্রের জন্য হয়। বেরিয়ে আসা প্রয়োজন। আরেকটা জিনিস হলো যে রাষ্ট্রপতির প্রশ্ন যেহেতু আসছে, এই ব্যাপারে আমি কিছু বলবো না, পরে এই ব্যাপারে আমরা একটু পরে আসি। আমি একটু কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে যাই। রাজপথের মতন করে আসলে সংসদে প্রতিবাদের হয়েছে কিনা, যে অভিযোগটি ওয়াদুদ ভূঁইয়া করলেন। আচ্ছা, এ ব্যাপারে আমি আমাদের যিনি সংসদের বিরোধী দলের নেতা, তিনি কিন্তু ওয়াকআউট করার পর এলডি হলে এসে একটা বক্তব্য দিয়েছেন। যদিও আমি আসতে দেরি হয়তো ওনার সরাসরি বক্তব্যটা শুনতে পাইনি, বাট এটার কন্টেন্টসটা আমি জানি। যে 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 ওয়াকআউট হয়েছে তার প্রধান কারণ দুটো এই রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে। সেটা হলো যে তিনি ফেসিবাদের দোসর ছিলেন, এটা আমরা সবাই জানি। আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশনের কারণে তিনি, যেহেতু তাকে আমরা রেখে দিছি, কেন রেখে দিছি সেটা সবাই জানি বা জাতি জানে, বা কীভাবে আসেন, না থাকলে কি হতো, সেটা তো ভিন্ন ইস্যু। বাট তিনি আসেন, তিনি ভাষণ দিবেন, তো এটা একটা প্রতিবাদ হওয়া দরকার ছিল নৈতিক দিক থেকে। সেটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হলো যে উনি যখন 5 তারিখে ওনার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়, সেখানে তিনি খুব পরিষ্কার ভাষায় বলেছিলেন যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শেখ হাসিনা রেজিগনেশন দিয়েছে কি না, তিনি বলেছিলেন দিয়েছে। সেটা আপনি অ্যাকসেপ্ট করেছেন কিনা, তিনি বলেছিলেন তিনি অ্যাকসেপ্ট করেছেন। পরবর্তীকালে রিসেন্টলি এই প্রেক্ষাপট কিছুটা সহনীয় বা নমনীয় হওয়ার পর তিনি একাধিক পত্রপত্রিকায় যে সাক্ষাৎকার দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা তার পদত্যাগপত্র দেয়নি। এই যে না, আমি একটু কথাটা শেষ করি, জনগণ মেসেজটা পাবে না। এখানে তিনি নৈতিকভাবে এই রকম গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। এটা হচ্ছে তার নৈতিক বিচ্যুতি, এটা তিনি করতে পারেন না। তাহলে কোনটা সত্য? সত্য তো একটা, তার দুইটা স্টেটমেন্টের একটা সত্য, একটা মিথ্যা। মিথ্যা দিয়ে এরকম একজন লোক, হোয়াট এভার মে বি দ্য কেস, হোয়াট এভার মে বি দ্য কনস্টিটিউশনাল অব্লিগেশন, উনি তো ভাষণ দেবেন। আমরা ওয়াকআউট করলেও দেবে, না দিলেও, না করলেও দিবে, এটা আমরা জানি। ভাষণ দিতে হবে, এটা আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা। কিন্তু এটার এইরকম একজন লোককে আমরা রাষ্ট্রপতি রেখে দিয়েছি, উনি আরও কতদিন থাকবে উই ডোন্ট নো। রিসেন্টলি এই মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এখন রাষ্ট্রপতি পরিবর্তনের প্রশ্ন আছে কেন, সংবিধান অনুযায়ী তো অনেক দিন আছে। এই কথাটি আজকে উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই রাষ্ট্রপতি 5 এবং 6 আগস্ট আপনাদের সাথে আলোচনা করেছেন, তাদের কাছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাহলে এখন কেন এই প্রশ্ন আসলে? এই জায়গাটিতে ফিরবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ডক্টর সাব্বির আহমেদ। যেই বিষয়টি নিয়ে আজকে ওয়াকআউট হয়েছে, কিংবা সংসদে যতখানি উত্তেজনা আমরা দেখেছি, অর্থাৎ রাষ্ট্রপতির যে ইস্যুটি, সেই ইস্যু নিয়ে আমাদেরকে বলছিলেন কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেনও যে যেই রাষ্ট্রপতি আসলে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত, তার অধীনে আসলে কি করে এই সরকার পরিচালিত হয় সেটি নিয়ে একটা বড় প্রশ্ন আছে। তিনি কি করে এই সংসদে ভাষণ দেন সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন এই রাষ্ট্রপতি তো 5 তারিখ এবং 6 আগস্ট তাদের সাথে আলোচনা করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তার অধীনেই শপথ নিয়েছেন। এখন তাহলে এই বিরোধিতা প্রশ্নটা কেন আসছে? এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হলো যে আপনার মানে সংবিধান অনুযায়ী মানে বিএনপি এবং বিরোধী দল মানে 11 দলীয় যে জোট, তাদের মধ্যে মত পার্থক্যের মূল জায়গাটা হচ্ছে পলিটিক্স। যেটা হলো যে বিএনপি তার রাষ্ট্রপতির বিষয়ে তার পজিশনটাকে ডিফেন্ড করছে সংবিধানের আলোকে, সাংবিধানিক ধারাবাহিকতার আলোকে। আর তারা এটার সাথে জুলাই অভ্যুত্থানের বিষয়টাকে, জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করছে। যে এবং বিগত সরকারের আমলে সে কিন্তু যে বিগত সরকারের একজন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী একজন লোক, সেটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। যে কারণে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটা শুধু এই দুই দলের রাজনৈতিক মানে যে মানে কনফ্লিক্ট,
এই কনফ্লিক্টের জায়গা থেকে তো দেখার সুযোগ আমরা তো দেখবই, কিন্তু অ্যাট দি সেম টাইম ওই পজিশনটার যে গুরুত্ব সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আবার সাংবিধানিকভাবে যদি আমরা এগিয়ে যেতে চাই সেক্ষেত্রে ওনার যে প্রয়োজনীয়তা সেটাকেও তো অস্বীকার করার না না, সুযোগ আমরা আসলে নেই। রাষ্ট্রপতির যে ইনস্টিটিউশন, রাষ্ট্রপতি তো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একটা মর্যাদা আছে, সে কিন্তু একটা জাতীয় ঐক্যের প্রতীক, এবং তিনি যে কাজটা করতে পারতেন বলে আমার কাছে মনে হয়, প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার স্বার্থে উনি নিজেই, ওনার উচিত ছিল আমি মনে করি ওই দায়িত্ব থেকে সরে যাওয়া আর কি। ওই দায়িত্ব থেকে তার এই 12 তারিখের আজকের আগেই তাকে সেখান থেকে সরে গেলে আমার মনে হয় যে ওই রাষ্ট্রপতির যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মর্যাদাটা বাড়ত। বরং এখন যেটা হলো যে এটা একটা মানে তিনি বিশ্বাস করেন একটা রাজনৈতিক আদর্শে, কিন্তু বক্তৃতায় তাকে রিড আউট করতে হলে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু একটা অভিযোগের কথা কর্নেল আব্দুল বাতেন বলছিলেন যে একটা এখন আবার সরকারি দলের খানিকটা সহযোগিতা তিনি পাচ্ছেন বলে কি তার এই সুরটা পাল্টে গেছে কিনা, সেই সমালোচনাটাও তো উঠছে। হতে পারে সেই সহযোগিতা উনি পাচ্ছেন হয়তো। এখন কথা হলো যে এই সব কিছুর বিষয়টা আমার কাছে একটু জটিলও মনে হয়, কারণ এর মধ্যে অন্য কোনো ধরনের রাজনীতিও থাকতে পারে, যেটা হয়তো আমরা জানি না, যে কেন এই এত স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশনে তিনি যে বক্তব্যটা দিলেন অত্যন্ত স্বাভাবিকভাবে, তিনি এত প্রতিবাদের মুখে, এটার মধ্যে অন্য কোনো রাজনীতি আছে কিনা সেটা কিন্তু এবং আমরা দেখেছি কিন্তু যখন আসলে বিরোধী দল বয়কট করছিল, ওয়াকআউট করছিল, তখন তিনি কিন্তু বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন আর কি। আরেকটা বিষয় যেটা জনাব ওয়াদুদ সাহেব বলেছিলেন, আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ, যে সংসদের মধ্যে যে প্রতিবাদের ভাষাটা, এই ভাষাটাতে আমার মনে হয় প্ল্যাকার্ডটা, উনি ঠিকই বলেছেন, আমি এই কথাটা বলতে চাই যে প্ল্যাকার্ডের ইউজটা না করলে বরং, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এই ব্যবহার আমরা দেখেছি থাকুক, কিন্তু আমরা ওই রাস্তার ভাষাটাকে আমরা সংসদের মধ্যে না আসাই ভালো। বরং ওনারা অন্য যেভাবে প্রতিবাদটা করেছেন সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমার কথা নাই, কিন্তু এই ধরনের প্ল্যাকার্ড এগুলো যদি আস্তে আস্তে অন্যান্য দেশে চেয়ার ছোড়াছুড়ির দৃশ্যও কিন্তু আছে প্রতিবাদ করতে গিয়ে, একে অপরের বিরুদ্ধে হাতাহাতিও হয়ে গেছে, তা আমরা কি সেগুলোই অনুসরণ করব? আমাদেরও তো একটা ডিসেন্ট সংসদীয় কালচার তৈরি করা জরুরি বলে আমি মনে করি আর কি। নিশ্চয়ই ওয়াদুদ ভাইয়া, এই যে রাষ্ট্রপতির ইস্যু নিয়ে আজকে যতখানি উত্তেজনা হয়েছে সেইটি আসলে আমরা প্রশমন হতে দেখব কিনা, এবং যেই সময় এই রাষ্ট্রপতিকে জামায়াত ইসলামী কিংবা বিরোধী এনসিপি নেতারা জুলাইয়ের গাদ্দার হিসেবে অভিযুক্ত করছেন, একই সময় তিনি এই রাষ্ট্রপতি যখন আওয়ামী সরকারকে ফ্যাসিস্ট বলছেন, স্বৈরাচারী আখ্যা দিয়েছেন, সেই সময়টাতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি সংসদ সদস্যরা টেবিল চাপড়ে ওনাকে অভিনন্দনও জানিয়েছেন। এই দৃশ্যগুলো আসলে আমাদেরকে কিসের প্রতীক হিসেবে সামনে দেখবো আমরা? আমি এই বিষয়ে বলতে চাই, যদি রাষ্ট্রপতি, আমাদের বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, ওনার কথা ধরেই শুরু করছি, রাষ্ট্রপতি যদি আজকের আগে সরে যেত, পদত্যাগ করত, তাহলে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। অন্তর্বর্তীকালীন সরকার যেই অধ্যাদেশগুলো জারি করেছে এগুলো স্বাক্ষর করতো কে? দেশটা চলতো কীভাবে? অতএব রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনার জন্য এই রাষ্ট্রপতি যদি খারাপও হয়, যত খারাপই হয়, তাকে দরকার ছিল সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার জন্য। অতএব বিএনপি সে জায়গায় এটাকে ওভারলুক করেছে, অন্তত সংবিধানটাকে সংরক্ষণ করার জন্য, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। সংসদের বিধিগত ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ভাষণ দিতে হয় এবং দিয়েছে, এবং রাষ্ট্র চালাতে হলে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা জরুরি অবস্থার সরকারগুলোকে তখন কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি হয়, যেগুলো পরবর্তী পার্লামেন্ট আপনার এগুলোকে বৈধতা দেয়। তো এই প্রেসিডেন্ট যদি না থাকতো তাহলে আজকের অধিবেশন শুরুতেও বিঘ্ন ঘটতো, বিধিগত সমস্যা তৈরি হতো, দেশ পরিচালনার সমস্যা হতো। আপনি যখন সাংবিধানিক কথা বলছেন, ঠিক একই সময় আজকে জামায়াতের আমির বলেছেন রাষ্ট্রপতি নিজের হাতে অর্ডিন্যান্স স্বাক্ষর করেছেন, নির্বাচনে 2টি ভোট হবে, এতে যারা সংসদ সদস্য হবেন তারা সবাই সংস্কার সংশোধন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হবেন। এই শপথ দুটি তো জামায়াত ইসলামী নিয়েছে, এনসিপি শেষ মুহূর্তে এসে নিয়েছে, কিন্তু সরকারি দল তো নাই। সেটা হলো বিএনপি এবং জামাতের বিষয়, আমরা আলোচনা আছি রাষ্ট্রপতির বিষয়। হ্যাঁ, রাষ্ট্রপতির ইস্যুতেই তিনি এই কথা বলেছেন। ঠিক আছে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করছে, আমি মানছি, আপনি মানেন নাই, এটা ঠিক। কিন্তু রাষ্ট্রপতির প্রসঙ্গে যদি বলি, রাষ্ট্রপতি
তো এই যে বললাম সাংবিধানিক ধারাবাহিকতার জন্য তাকে প্রয়োজন, তা না হলে এই সংবিধানের বৈধতা, এই সংসদের বৈধতায় আসে না। রাষ্ট্রপতি পক্ষান্তর আবার স্বীকারও করে নিলেন তার যে দল থেকে সে প্রেসিডেন্ট হয়েছে সেই দল ফ্যাসিস্ট ছিল, সেই দল খুনি ছিল, সেই দল জুলাই আন্দোলনে ছাত্র জনতা পেশাজীবীকে হত্যা করেছে। তাহলে এখানে আমরা কিন্তু লাভবানও যে ফ্যাসিস্টের পক্ষ থেকেও আমাদের দলে ফ্যাসিস্ট বিরোধী সৈনিক আসছে, লোক আসছে। আবার যে অভিযোগ করলেন কর্নেল মোহাম্মদ আমাকে আব্দুল শেষ বাতেন করতে যে দেন। আপনাদের আসলে কোনো সহায়তা আছে কিনা হ্যাঁ, এই আমি সহায়তা বলতে এটাকে বলবো, আমরা ওই যে বললাম না শুরুতেই, রাষ্ট্র পরিচালনা এবং সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় আমরা ফ্যাসিস্টের লোক হওয়ার সত্ত্বেও সে যখন ফ্যাসিস্টের ফ্লোর ক্রস করেছে, সে যখন ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলছে, সে যখন জুলাই আন্দোলনকে ধারণ করছে, জুলাইয়ের চেতনাকে ধারণ করছে, সে যখন তার ভাষণে বলছে যে এই তার বিগত দল আওয়ামী লীগ সরকার এই জুলাইতে গণহত্যা চালিয়েছে, সে তার মুখ দিয়ে স্বীকৃত হয়েছে। অতএব এর থেকে বড় আদালত আর কিছু হতে পারে না। সে নিজে স্বীকার করে নিল তার পছন্দের, তার দায়িত্বপ্রাপ্ত দল ফ্যাসিস্ট ছিল, খুনি ছিল, এবং সে এটাও বলে গেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল। অতএব সে যে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে 400 টাকার মেজর বলছে, সে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বলে গেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং সমুখ্য যোদ্ধা, এবং সে এটাও বলেছে এই নির্বাচন ঐতিহাসিকভাবে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে। অতএব এগুলোর মধ্য দিয়ে আমরা বরঞ্চ এই প্রেসিডেন্টকে দিয়ে ভালো কিছু পেয়েছি। যেমন ধরেন জুলাই আন্দোলনে কি হয়েছে, অনেক ছাত্রলীগের নেতা পদত্যাগ করেছে, খেয়াল করে দেখেন, অনেক ছাত্রলীগের নেতা পদত্যাগ করে কিন্তু আন্দোলনে সামিল হয়েছিল, এদেরকে বহিষ্কারও করেছে। তাহলে ওই সময় ছাত্রলীগ বা যুবলীগ যারা পদত্যাগ করে জুলাই আন্দোলনে সামিল হয়েছিল তাদেরকে কি আমরা মাইনাস করতে পেরেছি বা মাইনাস করব? বলবো তুমি জুলাই আন্দোলনে ছিল না? সে ছিল ফ্যাসিস্টের সাথে, কিন্তু ফ্যাসিস্টের অত্যাচারেরকে নিন্দা জানিয়ে সে তো শেষ পর্যায়ে এসে আন্দোলনে সামিল হয়েছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেবও তাই ঘটিয়েছে, তিনিও এই সরকারকে এই ফ্যাসিস্ট বলে প্রত্যাখ্যান করে, বিদায়ী সরকারকে প্রত্যাখ্যান করে কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন জুলাইকে ধারণ করেছে। রাষ্ট্রপতির ইস্যুতে আসলে নিশ্চয়ই আপনি শুনলেন ওয়াদুদ ভাই কি বলেছেন, যিনি আসলে এক সময় ফ্যাসিস্ট সরকারের পক্ষে লোক ছিলেন, তিনি নিজেই যখন আসলে সেই রিজিমকে ফ্যাসিস্ট বলেছেন, তখন তো আসলে সেটি বিরোধী দল এর হিসাবে আপনাদেরও মেনে নেওয়ার জন্য একটা সহজ জায়গা তৈরি করলো কিনা? দেখুন, এই বর্তমান রাষ্ট্রপতিকে তাকে এই আয়ু দান করেছে বিএনপি শুরু থেকেই। রিজন হয়তো নোন অর আননোন, হয়তো আমরা জানি অথবা জানি না মানে যেহেতু প্রকাশ্যে সেটা আমরা বলতে পারি না, কোনো একটা অদৃশ্য কারণেও বিএনপি এই রাষ্ট্রপতিকে অপসারণ করার দেয় নাই। মানে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি কিন্তু এখনকার না, এটা একদম শুরু থেকেই ছিল, বিশেষ করে ছাত্র জনতার পক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি আসলে জামায়াতের এক ধরনের স্ববিরোধিতা, সেটা আপনাদেরকে জিজ্ঞেস করা এই বিষয়ে এক সেকেন্ড যদি আমাকে সুযোগ দেন। এই যে আমি কথা বলি, এক সেকেন্ড সময় নিচ্ছি, মাই টাইম ভাই, মাপ চাচ্ছি, এক সেকেন্ড সময় নিচ্ছি। জুলাই আন্দোলনে এই যে ছাত্র নেতারা মেধার জন্য, চাকরির জন্য আন্দোলন করে মন্ত্রী মানে হয়ে গেল, উপদেষ্টা হলো, শপথটা কার কাছে নিল? প্রশ্ন করেছিলাম আমি। দুই, শপথটা নিল। দুই, সেই শপথ যারা নিয়েছে তাদের সাথে সে এনসিপিকে জোটে নিয়ে জামাত ইসলাম পক্ষান্তরে ওই প্রেসিডেন্টকে বৈধতা দিয়েছে। আপনারাই বৈধতা দিলেন কি? দেখুন, ছাত্র জনতা এই রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে ছিল, এই সংবিধানকে বাতিল করার পক্ষে ছিল। বিএনপি এখন নানান কারণে, রাজনৈতিক কারণে, ওই যে ডক্টর সাব্বির যেটা বলেছেন যে মূল বিষয়টা হচ্ছে পলিটিক্যাল কারণে বিএনপি এখন এই বারবার সংবিধানে রেফারেন্স দিচ্ছে। বাট ম্যাডাম খালেদা জিয়া এক সময় বলেছিলেন যে সুযোগ পেলে তিনি এই সংবিধানকে ছুঁড়ে মারবেন। 72 সালের সংবিধানের কারণেই এই দেশে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল, এবং ওই একই চরিত্র নিয়ে সেই সংবিধান এখনো বিদ্যমান। আপনারাও নির্বাচন করেছেন। না, নির্বাচন তো করতে, যেহেতু আমরা পরিবর্তন করতে পারি না এই বিএনপির বাধার কারণে। এই জায়গাটিতে আমি আপনার কাছে নির্বাচন করতে হবে। কোথাও তো শুনো ভাই, সংবিধান তো থাকবে। সংবিধান যদি না থাকতো, রাষ্ট্রপতি যদি না থাকতো, তাহলে একটা অন্য কোনো পদ্ধতি হতো,
ঠিক এই জায়গাটিতে আমি আপনার কাছে আসবো। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে ডক্টর সাবির আহমেদ। রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আজকে আমরা সংসদে যতখানি কার্যকর বা প্রাণবন্ত হতে দেখেছি, সেটি নিঃসন্দেহে গণতান্ত্রিক ধারারও একটা প্রতিফলন, সেটিও আমাদের বলার সুযোগ আছে। রাষ্ট্রপতির বক্তৃতা ঘিরে আসলে আলোচনা সমালোচনা চলছে, যেটি ওয়াদুদ ভাইয়া বললেন যে এই বক্তৃতার মধ্যে তিনি নিজের দলকেই আসলে ফ্যাসিস্ট বলে স্বীকৃতি দিয়েছেন, এবং যে কর্নেল আব্দুল বাতেন বলেছেন যে এই পদ্ধতি যদি না হতো তাহলে নিঃসন্দেহে অন্য কোনো পদ্ধতিতে, সাংবিধানিকভাবে অন্য কোনোভাবে হয়তো এই জায়গাটিতে আমরা এসে পৌঁছতে পারতাম। কি মনে করছেন? না দেখেন, ওনার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নাই, বাট আমরা এটা ধারণা করি যে হি ওয়াজ এ লয়াল আওয়ামী লীগার। আওয়ামী লীগ সে কারণেই তো শেখ হাসিনা তাকে এই জায়গায় বসিয়েছেন। আওয়ামী লীগের প্রতি যদি আনুগত্য না থাকতো ওই জায়গায় তাকে বসাতো না আর কি। যেটা জনাব ওয়াদুদ সাহেব যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুললেন, যে এই যে রাষ্ট্রপতির বক্তৃতা, হু স্পিচ ইজ ইট, এটা কি রাষ্ট্রপতির বক্তৃতা? ইটস নট রাষ্ট্রপতির বক্তৃতা, এটা সরকারের বক্তৃতা, বাট রাষ্ট্রপতি জাস্ট রিড আউট ইন দ্য পার্লামেন্ট। যে কারণে এই ধরনের একটা স্ববিরোধী অবস্থান তাকে নিতে হয়েছে। এখন এটা সে কেন নিল? এটা হতে পারে তিনি তার গ্রিড থেকে এটা নিয়েছেন, তিনি হয়তো ক্ষমতার মজা এনজয় করছেন, সেটা থেকেও নিতে পারেন, অথবা এটার পেছনে কোনো রাজনৈতিক থাকতে পারে, ডিজাইনও থাকতে পারে। উই ডোন্ট নো অ্যাবাউট ইট। আমার রাজনীতিতে শেষ বলে কিছু নেই সেরকম কোনো সম্ভাবনা। আমি যেটা বলতে চাচ্ছি যে বাই টেকিং দিস কাইন্ড অফ পজিশন, রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি নামক যে প্রতিষ্ঠানটার মর্যাদাটাকে ক্ষুণ্ণ করেছেন। আমি মনে করি যে রাষ্ট্রপতি এই ভাষণের আগে পদত্যাগ করলে খুব বেশি সাংবিধানিক সংকটের মধ্যে আমরা পড়ে যেতাম আমার মনে হয় না। আমি যতটুকু সংবিধান বুঝি আর কি, সেখানে কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ করার সুযোগ আছে আর কি। যে এটা পদত্যাগটা করার জন্য সেটা হয়তো বিএনপি বা সকল দলের একটা ঐক্যবদ্ধ অবস্থান থাকলেই এটা সম্ভব ছিল আর কি। এরপরে আসলে শুধু রাষ্ট্রপতির ইস্যু নয়, স্পিকার, ডেপুটি স্পিকারের ইস্যু নিয়েও এবারে সংসদ নানানভাবে আলোচিত হচ্ছে। কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন ডেপুটি স্পিকারের পদ নিয়ে জামাতের সুস্পষ্ট বক্তব্য এসছে। বিএনপিকে আপনারা জুলাই সনদ নিয়ে আসলে তাদের সুস্পষ্ট বক্তব্য আপনারা চেয়েছেন। আজকে যিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন তাকেও আপনারা সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, সেটিও আমরা হতে দেখেছি। তার মানে কার্যকর সংসদের দিকেই আসলে আমরা যাচ্ছি। দু একটি এই ইস্যু যদি আমরা বাদ দিই, সেখানে আসলে প্রথম দিনই ওয়াকআউট আপনারা না করলেও পারতেন। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? না, ওয়াকআউটের তো সুস্পষ্ট কারণ আছে। আমি তো যেটা বললাম, যদি আবার রিপিট করতে হয়, সেটা হলো যে আমরা এই ফ্যাসিস্ট সহযোগী রাষ্ট্রপ্রধানের বক্তব্য এই সংসদে আমরা কামনা করিনি। আর দ্বিতীয়ত হলো যে তার নৈতিক অবক্ষয় আছে। তিনি একজন ব্যক্তিত্বহীন এবং নৈতিক দিক থেকে দুর্বল ব্যক্তি। তিনি মিথ্যাচার করেছেন। তার দুইটা স্টেটমেন্ট পাওয়া গেছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে, নিশ্চয়ই একটা সত্য আর একটা মিথ্যা। আর তিনি তার ব্যাপারে যেসব আমরা অতীতের ইতিহাস জানি, সেটা তো আমরা জানি সকলে। তিনি শেখ হাসিনার পাশ হয়ে সালাম করেছেন। রিসেন্টলি ছোট্ট একটা বিষয় যদি এখানে হয়তো মেনশন করার মতো নয়, বা তার ব্যক্তিত্বকে বোঝানোর জন্য বলছি, রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড দিতে যে তিনি জাইমা রহমানকে 2 বার হাত তুলে সালাম দিয়েছেন। যিনি অ্যাওয়ার্ড নিতে যাবেন তিনি সালাম দেবেন রাষ্ট্রপতিকে। উনি রাষ্ট্রপতি, উনি তো এই কথাটা মনে থাকে না। যিনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা পদ ধারণ করে আছেন, তিনি কেন সালাম দেবেন? কিসের জন্য? নিশ্চয়ই খুশি করার জন্য। কাজে এই ধরনের ব্যক্তি রাষ্ট্রপতি থাকবে, এটা আমার মনে হয় এই দু একটি ইস্যুর বাইরে কি এবারে আসলে আমরা এই সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর হতে দেখব বলে সেই প্রত্যাশা রাখেন কিনা? না, অবশ্যই আমরা তো বলেছি, আবার বলতেছি আমরা জাতীয় স্বার্থে সরকারি দলকে সর্বাত্মকভাবে সহায়তা করব। জামাত সবসময় গঠনমূলক রাজনীতির পক্ষে। জি, একটা সময় পর্যন্ত আমরা এই সংসদকে তারকা নির্ভর সংসদ হিসেবেও দেখেছি। অর্থাৎ যাদেরকে আসলে নির্বাচিত করা হতো তারা অনেকে হয়তো তারকা ছিলেন, সেই তারকা কোটায় আসলে তারা নির্বাচিত হয়েছেন, এরকম একটা মন্তব্য ফুটছিল। এবারে যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। কতখানি কার্যকর সংসদ দেখতে যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই এটা খুবই কার্যকর সংসদ হবে। যদি বিরোধী দল সহায়তা করে তাহলে অত্যন্ত প্রাণবন্ত এবং কার্যকর সংসদ হবে। এ ব্যাপারে আমি প্রথমে বলেছি, এখনও বলছি। তবে শুধু ওই যে একটা জায়গায় এসে প্রথম দিনে একটু আমাদেরকে খটকা লাগাচ্ছে বা একটু শঙ্কিত করেছে, এটা যে ওয়াকআউটের সৌন্দর্য জিনিস,
এটা সংসদের সৌন্দর্য, কিন্তু সেখানে যে মিছিল করেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ ছিল, এনসিপি নেতাদের বডি ল্যাঙ্গুয়েজটা যেটা ছিল সেটা খুব খারাপ ছিল। সেটা ফুটপাতে মারামারির মতো একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল। এটা যদি আপনারা একটু ভিডিও ক্লিপ দেখেন বুঝতে পারবেন। এই জিনিসটা খুবই অসুন্দর ছিল। আরেকটা জিনিস আমি উত্তর দিতে চাই বাতেন ভাইয়ের, সংসদে যদি আমি তৈরি না করতে পারি তাহলে সংসদ সৃষ্টির আগে সংবিধান কিভাবে সংশোধন করব। আর এই সংসদকে যদি সুন্দর গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সুষ্ঠু এই সংসদ সৃষ্টি করতে হলে আমাকে যেই ধারাবাহিকতায় সংসদে বসতে হবে সেই ধারাবাহিকতায় প্রেসিডেন্টকে লাগবে। সে যদি খুব খারাপ লোক হয়, নিকৃষ্ট লোক হয়, তারপর লাগছে। পন্থাও হয়তো আমরা করতে পারি। বিকল্প পন্থাটা কি সেটা উনি বলুক। সেটা কে করবে? বিকল্প পন্থাটা করবে সংবিধান। যেমন এখন উনি পদত্যাগ করতে পারে, এখন উনি পদত্যাগ করলে খুব সহজ, প্রেসিডেন্ট বানানো একদম ইজি। পার্লামেন্টারি বডির হবে, অথবা স্পিকার ভোট দিবে, সেই ভোটে প্রার্থীরা দাঁড়াবে, প্রার্থীরা কেউ জামাতের কাছে যাবে, কেউ বিএনপির কাছে যাবে, এটাই রেওয়াজ। এখন পদত্যাগ করতে পারবে, কিন্তু এর আগে পদত্যাগ করার কোনো করতে পারতো। সে করলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইতাম, দেশ গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হইতো, সংসদ ক্ষতিগ্রস্ত হইতো। বাতেন ভাই যে বললো যে একটা ভিন্ন ধারা সৃষ্টি করতাম, আপনি সংসদ ছাড়া ভিন্ন ধারা কিভাবে সৃষ্টি করবেন? বললো যে আমরা বলেছি এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, ফেলে দিলাম। কিসের মাধ্যমে ফেলবো? সংসদের মাধ্যমেই তো ফেলতে হবে। তাহলে এই সংসদটা আমাকে আগে বসতে হবে, বসাতে হবে, চালু করতে হবে। সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান ছিল না। যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করা হয়েছে, উনি যদি না থাকতেন, সংবিধান না থাকতো, ওভাবেই সেই সমস্যাটা আমরা ওভারকাম করতাম। আমরা গণতান্ত্রিক ধারা এবং জনগণের সংসদ দেখার প্রত্যাশা রাখতে চাই। ওয়াদুদ ভূঁইয়া, কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন এবং ডক্টর সাবির আহমেদ, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে জিপিএ চিস্পাত নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।